আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। দেখতে দেখতে তোমাদের আজকে ব্যবসায় শিক্ষার যে পরীক্ষা, সি ইউনিটে যে পরীক্ষা আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আশা করি সবারই অনেক ভালো পরীক্ষা হয়েছে। তো যাই হোক, আমি বাংলা প্রশ্ন সমাধান নিয়ে আসছি, আরমান স্যার। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। তো খেয়াল করবে, আজকের তোমাদের যে বাংলা বাংলা যে পরীক্ষা হয়েছে 12টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্ন আজকে ধরে ধরে আমরা দেখার চেষ্টা করব, এবং কোন কোন জায়গা থেকে কি কি আসছে না আসছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা যদি দেখি, আমাদের বাংলার প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, এটা কোন ধরনের বাক্য? খেয়াল করবে, এই প্রশ্নটা কিন্তু আমাদের লেকচার শিটের থেকে হুবহু কিন্তু কমন আসছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছে। তো আমরা এটা যেটা করব, বা ক্লাসে আমরা যেটা বলেছি, খেয়াল করবে, ক্লাসে আমরা বলেছিলাম আচ্ছা, ক্লাসে বলেছিলাম, দেখো আমরা একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার আশ্রিত খণ্ড বাক্য, একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এরকম বাক্য থাকে হচ্ছে তোমার জটিল বাক্যের মধ্যে। খেয়াল করবে, আমরা যদি এখানে এই বাক্যটার মধ্যে দেখি যে আমার দেশের মাটি, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এখন প্রধান খণ্ড বাক্যকে আমরা যদি দেখি যে তোমার কেমন দিয়ে যদি প্রশ্ন করি যে আমার দেশের মাটিটা কেমন, তো উত্তরে পাওয়া যায় হচ্ছে কি, খাঁটি সোনার চাইতে খাঁটি। অর্থাৎ এই অংশটা এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, এবং এটা হচ্ছে তোমার প্রধান খণ্ড বাক্য। তার মানে প্রধান খণ্ড বাক্য, তার মানে এই অংশটা পরের অংশের উপর ডিপেন্ডেন্ট। তাই আমরা বলতে পারি এই বাক্যটা হচ্ছে কি বাক্য? জটিল বাক্য। ঠিক আছে, এবং এটা কোন ধরনের জটিল বাক্য? এটা হচ্ছে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের জটিল বাক্য। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এরপর আসো দ্বিতীয় প্রশ্ন, মিছিল শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা অনেকেই কনফিউশন হয়ে গেছে। অনেকেই মনে করতে পারে, ভাইয়া এটা আরবি হবে না ফার্সি হবে? ফরাসি না, কিন্তু ফার্সি। ফার্সি হচ্ছে ইরানের ভাষা। তো দেখো, এই মিছিল শব্দটা অনেক জায়গায় অনেক রকম দেওয়া আছে। যেমন আমরা যদি দেখি যে তোমার আধুনিক যে বাংলা অভিধান আছে, সেখানে এই মিছিল শব্দটা ফার্সি দেওয়া আছে, আবার ব্যবহারিক যে বাংলা অভিধান সেখানে আবার আরবি দেওয়া আছে। তো দুইটার মধ্যে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ধরতে যাই, যথোপযুক্ত উত্তর যদি ধরতে যাই, তাহলে আমরা বলবো দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফার্সি। অর্থাৎ মিছিল শব্দটা তাহলে আমরা বলতে পারি যে ফার্সি থেকেই আসছে। এরপর আসো, আমরা যদি দেখি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, গণ অভ্যুত্থান শব্দটি তোমার এটার কিভাবে গঠিত হয়েছে? গণ অভ্যুত্থান শব্দটা কিভাবে আসছে? তো দেখো, আমরা যদি দেখি, শুধু আমরা যদি দেখি, গণ অভ্যুত্থান এই শব্দটাকে কিন্তু ব্যাস বাক্য করা যায়। আমরা যদি এটা ব্যাস বাক্য করি, তাহলে যেটা হয় যে তোমার এর ব্যাস বাক্য হচ্ছে গণের অভ্যুত্থান, অর্থাৎ জনগণের অভ্যুত্থান, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে পড়ে। ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেন ষষ্ঠী তৎপুরুষ সমাস? কারণ এর ব্যাস বাক্যের মধ্যে র বা এর আছে, ষষ্ঠী তৎপুরুষের সমাস। তাহলে আমরা বলতে পারি যে এটা কি, এটা সন্ধি হবে না, প্রত্যয় হবে না, উপসর্গ হবে না, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সমাস। যারা এর ব্যাস বাক্যটা ভালো মতো পারছো তারা কিন্তু হুবহু দিয়ে আসতে পারছো। তারপর আসো পরের কোশ্চেন, যে কোন শব্দটি অপপ্রয়োগে দুষ্ট নয়? নয়, খেয়াল করবে, অপপ্রয়োগ নয় মানে কি? অপপ্রয়োগ নয় মানে হচ্ছে সঠিক, মানে ঠিকঠাক আছে। তো খেয়াল করবে, এগুলোর মধ্যে আমরা যদি দেখি, তার মানে 3টা অপশনই ভুল আছে, একটার মধ্যে ঠিক আছে বানান। আমরা যদি দেখি যে নির্দোষী, এটার সঠিক বানান হচ্ছে তোমার, বা সঠিক ব্যবহার হচ্ছে নির্দোষ। নির্দোষী না, অ্যাপ্রোপ্রিয়েট, মানে অপপ্রয়োগ হচ্ছে নির্দোষী, আর শুদ্ধ প্রয়োগ হচ্ছে নির্দোষ। দীনতা, দৈন্যতা, দৈন্যতা নামে কিছু নাই, আছে তোমার দীনতা আছে, আমরা দীনতা বলতে পারি, অথবা চাইলে শুধু দৈন্য বলতে পারি, তার মানে এটাও ভুল। তারপর শুধুমাত্র, এটাও বলা যাবে না, বলতে হবে জাস্ট শুধু, অথবা বলতে হবে মাত্র। দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করা যাবে, দুইটা একসাথে ব্যবহার করা যাবে না, এটা একটা অপপ্রয়োগ। কিন্তু উদ্বেল, এটা কিন্তু তোমার ঠিক আছে, তার মানে এই শব্দটার মধ্যে কোনো অপপ্রয়োগ হয় নাই। তাহলে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হচ্ছে উদ্বেল। এরপর আসো পরের কোশ্চেন, বৈষম্য বিরোধী। এটা কিন্তু তোমার বি ইউনিটে এই কোশ্চেনটা আসছিল, যে বৈষম্য বিরোধী কোন নিয়মে সাধিত? আর এই সি ইউনিটে আমাদের যে কোশ্চেন আসছে, এটা হচ্ছে বৈষম্য বিরোধী সমাসের নিয়মে, কিন্তু এটা কোন সমাস এটা আমাদের জানতে হবে। তো দেখো, যারা ওই বি ইউনিটের কোশ্চেন সমাধান করছো, তারা কিন্তু এটার ব্যাখ্যা অলরেডি পেয়ে গেছো, যে এই বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য হচ্ছে, এর ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। বৈষম্যের বিরোধী।
তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সমাস, এবং কোন সমাস? এটাকে আমরা বলতে পারি ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেন ষষ্ঠী তৎপুরুষ সমাস? কারণ এর ব্যাস বাক্যে কি আছে? র বা এর আছে, যেটা সমস্ত পদে বাদ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এই বৈষম্য বিরোধী এটা হচ্ছে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসো পরের কোশ্চেন, যে নারীর স্বামী ও পুত্র নেই, স্বামীও নাই পুত্রও নাই। তাহলে দেখো আমরা যদি দেখি নবরা, নবরা মানে কি জানো? নবরা মানে হচ্ছে যে নারী সম্প্রতি বিবাহ করেছে তাকে বলা হয় নবরা। তারপর হচ্ছে অনুরা, অনুরা মানে হচ্ছে কি যে নারীর বিয়েই হয় না তাকে বলা হয় অনুরা। তারপর হচ্ছে কুমারী, কুমারী মানে যে নারীর এখনো বিয়ে হয় নাই কিন্তু হইতে পারে, সেটা হচ্ছে কুমারী। আর অনুরা মানে হচ্ছে যার একেবারে বিয়ে হয়ই না। তাহলে আমরা যেটা দেখতে পারি যে নারীর স্বামী এবং পুত্র নাই, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অবিরা। যারা এক কথায় প্রকাশ পড়ছে আমাদের লেকচার শিট থেকে দেখবা হুবহু এই এক কথা প্রকাশ কিন্তু কমন এসে পড়ছে। এরপর আসো আমরা যদি দেখি কোনটিতে বফলার উচ্চারণ বহাল আছে, বহাল আছে মানে বফলার উচ্চারণ হয়। আমরা সচরাচর যেটা জানি যে বফলার উচ্চারণ সাধারণত শব্দের মাঝখানে থাকলে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। আমরা যদি দেখি বিধ্বস্ত, এটা নর্মালি কিন্তু একটা সহজ কোশ্চেন যে তুমি মুখে মুখে উচ্চারণ করলেই পারবা। বিধ্বস্ত, এখানে বিধ্বস্ত কিন্তু বলি না, তার মানে এটা অ্যান্সার হবে না। তারপর সত্য, আমরা সভ্য কিন্তু কিন্তু বফলার উচ্চারণ কিন্তু করি না। দম্ভ, দম্ভ নামেও কিছু বলি না, দ্বন্দ্ব বলি। তার মানে এই তিনটার মধ্যে বফলার উচ্চারণ হচ্ছে না। কিন্তু এটার মধ্যে দেখো এটার মধ্যে কিন্তু বফলার উচ্চারণ হচ্ছে, যে উদ্বেগ, উদ্বেগ না কিন্তু উদ্বেগ। বিশেষ করেছে যেগুলো সন্ধিজাত শব্দ এগুলোর মধ্যে বফলার উচ্চারণ কিন্তু বজায় থাকে। যেমন আমরা যদি বলি দিগ্বিজয়, দিগ্বলয়, হ্যাঁ, তো এই উদ্বেগ, তাহলে উদ্বেগ না কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে কি? উদ্বেগ। অর্থাৎ এই শব্দটার মধ্যে কি হচ্ছে? বফলার উচ্চারণটা বহাল থাকতেছে। এরপর আসো এরপরের প্রশ্ন, কোন শব্দটি শুদ্ধ? মানে বাকিগুলা ভুল, একটা শুদ্ধ। তাহলে খেয়াল করো আমরা যদি দেখি আকাঙ্ক্ষা, এটা ভুল, কারণ এর শুদ্ধ রূপ কি? আকাঙ্ক্ষার শুদ্ধ রূপ হচ্ছে আকাঙ্ক্ষা। কাঙ্ক হচ্ছে এই কাঙ্ক্ষাতে তোমার ক্ষীয় হবে, খ কিন্তু হবে না, যার কারণে 4 নাম্বারটা ভুল। তারপর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত বানানটাও কিন্তু ভুল। অন্তর্ভুক্ত কি হবে? অন্তর্ভুক্ত, রুসুকার হবে, দুগুকার কিন্তু হবে না। এরপর আসো অনেকে বলতে পারো ভাইয়া অনুমান নির্ভর তো ঠিক আছে, অনুমান নির্ভর ঠিক আছে, কিন্তু খেয়াল করো বানান ঠিক আছে, কিন্তু অনুমান নির্ভরের মধ্যে কোনো কি হবে না? কোনো মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। অনুমান নির্ভরে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ এটা জাস্ট একসাথে হয়ে যাবে। অনুমান নির্ভর একসাথে হইলে আমরা ঠিকঠাক ধরতাম, যার কারণে এটিও কিন্তু আমাদের ভুল। তার মানে শুদ্ধ কোনটা? শুদ্ধ হচ্ছে আমাদের অদ্যাবধি। কারণ কি? এই অদ্যাবধি কিন্তু একটা সন্ধিজাত শব্দ, যেটাকে সন্ধি বিচ্ছেদ করলে হয় অদ্য এবং হচ্ছে অবধি, অদ্য এবং অবধি। তো খেয়াল করবে এখানে আমরা যদি দেখি যে তোমার অদ্যর মধ্যে একটা অ আছে আর অবধির মধ্যে একটা অ আছে, অ আর অ মিলে কি হয়ে যায়? আকার হয়ে যায়। চাই তোমার কি হয়েছে? এই যে শব্দটা যখন একসাথে হয়েছে, মিলন ঘটছে, তখন মাঝখানেটা কি আসছে? অদ্য আর অবধির মাঝখানে একটা আকার আসছে, যার কারণে আমরা বলতে পারি এই শব্দটাই কি শুদ্ধভাবে প্রয়োগ করা আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের লেকচার শিট 2 থেকে হুবহু কমন আসছে। তোমরা রেফারেন্সে আমরা যখন ব্যাখ্যাটা দিব তখন তোমরা দেখতে পারবা যে কিভাবে আমাদের শিট থেকে একেবারে হুবহু কমন আসে। তারপর আসো 9 নাম্বার কোশ্চেন, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এটাকে এক কথায় কি বলে? তো দেখো সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা আমরা যদি দেখি, প্রথমত আবাহন মানে হচ্ছে, আবাহন এই শব্দটার অর্থ হচ্ছে যে তোমার দেবতাকে কোনো মন্ত্র দ্বারা আহ্বান জানানো, ঠিক আছে? এটার অর্থটা হচ্ছে আবাহন। আর সম্ভাষণ মানে হচ্ছে কাউকে, নর্মাল কাউকে আহ্বান করা, এটা হচ্ছে সম্ভাষণ। তার মানে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এটা খুবই সহজ একটা এক কথায় প্রকাশ। এটার উত্তর অনেকে কনফিউশন হয় দুইটার মধ্যে, এক নাকি চার, কারণ দুইটা শব্দ কিন্তু একই রকম লাগতেছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা শব্দের মধ্যে, অর্থাৎ এ এবং ডি এর মধ্যে, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে তোমার এ নাম্বার। আর ডি নাম্বারটা অ্যান্সার হবে না, কারণ ডি নাম্বারে খণ্ডত্ব দেওয়া আছে। খণ্ডত্ব এই এক কথায় প্রকাশের মধ্যে আসবে না, এই বানানটা কিন্তু ভুল আছে। তার মানে সঠিক উত্তর কোনটা? প্রত্যুৎগমন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন, কোনটি মৌলিক শব্দ? এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন আসছে। আমরা যদি দেখি যে মৌলিক শব্দ মানে কি? মৌলিক শব্দ মানে হচ্ছে যেই শব্দকে আমরা ভাঙতে পারবো না, অর্থাৎ ব্যাকরণের কোনো নিয়ম অনুসারে ভাঙতে পারবো না, সেটাকে বলা হয় মৌলিক শব্দ। তাহলে দেখো আমরা যদি দেখি বন্ধুত্ব, এটা কিন্তু প্রত্যয় নিয়মে সাধিত, প্রত্যয় নিয়মে সাধিত। প্রশাসন, এটা কিন্তু উপসর্গের নিয়মে সাধিত, উপসর্গের নিয়মে সাধিত। দায়িত্ব, এই যে তয়ব ফালা, এই যে তয়ব ফালা, আর এখানে প্র উপসর্গ, এটাও হচ্ছে তোমার প্রত্যয় নিয়মে সাধিত। তার মানে আমরা যদি দেখি তিনটা অপশনে কিন্তু বিভিন্ন নিয়মে সাধিত, কিন্তু এই চাঁদ এটা কিন্তু তোমার কোনো নিয়মে সাধিত না। তাই আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে চাঁদ, যেটা হচ্ছে একটা মৌলিক শব্দ। এরপর আসো 11 নম্বর কোশ্চেন, বুদ্ধিমান, বুদ্ধিমানের তোমার বিশেষ্য পদ কি?
তো দেখো এই যে বুদ্ধিমান, মান থেকে আসছে, খেয়াল করবে, মান থেকে আসছে মত্তা, মানটা হয়ে গেছে মত্তা, যেটা হচ্ছে বিশেষ্য পদ। অনেকে বলতে পারে হ্যাঁ বুদ্ধিমানের বিশেষ্য তো বুদ্ধিও হইতে পারে, বুদ্ধিও হতে পারে, কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা ধরি, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা যদি ধরি, তাহলে আমরা বলবো যে বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধিমত্তা। এটাও দেখবে আমাদের লেকচার শিট থেকে হুবহু কিন্তু কমন আসছে যে তোমার বুদ্ধিমানের বিশেষ্য পদ কি, বুদ্ধিমত্তা। দেখবে আমাদের লেকচার শিটে যে পদের লেকচার শিট ছিল সেখানে হুবহু কিন্তু এই এক্সাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা রেফারেন্স দিয়ে দিব পরে। আচ্ছা এরপর আসো লাস্ট কোশ্চেন, সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? খেয়াল করবে এবারে সি ইউনিটের কোশ্চেন বিগত বছর থেকে কিন্তু টোটালি আলাদা হয়েছে। কেন আলাদা হয়েছে আমি একটু বলি, কারণ হচ্ছে এবার 11টা প্রশ্ন তোমার বাংলা ব্যাকরণ এবং নির্মিতি থেকে আসছে, আর মাত্র 12টার মধ্যে একটা কোশ্চেন আসছে সাহিত্য থেকে। তার মানে সি ইউনিটে বুঝোই তোমরা যে ব্যাকরণের উপর কতটা জোর দিতে হবে। আমরা একটু অ্যানালাইসিস করব কোশ্চেনটা নিয়ে, তার আগে একটু দেখে নিই যে নৌকার মাঝি এটা কিসের প্রতীক। তো দেখো আমরা কিন্তু এই যে সোনার তরী কবিতা যখনই পড়াইতাম তখনই বলতাম কিন্তু যে এই 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 জিনিসটা এই জিনিসটার প্রতীক, হ্যাঁ, যে তোমার আমরা বলতাম যে বাঁকা জল হচ্ছে অনন্তকাল স্রোতের প্রতীক। আর নৌকার মাঝি ক্লাসে কিন্তু বারবার তোমাদের পড়াইছি যে নৌকার মাঝি, মাঝি হচ্ছে কি মহাকালের প্রতীক, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, ঠিক আছে, সৃষ্টিকর্ম বা কবির নিজের এটি কোনো প্রতীক নাই। তাহলে এই অনন্তকাল স্রোত হচ্ছে বাঁকা জলের প্রতীক, আর হচ্ছে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। তার মানে দেখো 12টা কোশ্চেনের মধ্যে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে বানান থেকে কোশ্চেন আসছে এবছর, বানান থেকে কোশ্চেন আসছে 2টা, শব্দের উৎস থেকে কোশ্চেন আসছে 2টা, তারপর হচ্ছে তোমার সমাজ থেকে কোশ্চেন আসছে 2টা, সমাজ থেকে কোশ্চেন আসছে 2টা, তারপর পদ থেকে কোশ্চেন আসছে একটা, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে তোমার এক কথায় প্রকাশ আসছে 2টা, এক কথায় প্রকাশ আসছে 2টা, তারপর হচ্ছে উচ্চারণ থেকে আসছে একটা, উচ্চারণ থেকে আসছে একটা, তাহলে 2 4 6 7 9 10, আর আরেকটা কোশ্চেন আসছে আমরা যদি দেখি, দুঃখিত, আরেকটা কোশ্চেন আসছে পদ থেকে একটা আসছে, পদ থেকে একটা আসছে, আর আরেকটা কোশ্চেন আসছিল তোমার সাহিত্য থেকে একটা আসছে। এই ছাড়াও আমরা যদি দেখি, আচ্ছা টোটাল তোমরা মনে রাখো যে তোমার 12টা কোশ্চেনের মধ্যে সাহিত্য থেকে একটা আসছে আর ব্যাকরণ থেকে আরেকটা কোশ্চেন আসছে। তো টোটাল আমাদের 12টা কোশ্চেন আসছে এই বাংলা ফার্স্ট পেপার থেকে। তার মধ্যে তোমার ব্যাকরণ থেকে আসছে, ব্যাকরণ থেকে আসছে কয়টা, ব্যাকরণ এবং নির্মিতি থেকে আসছে 11টা, আর হচ্ছে সাহিত্য থেকে আসছে তোমার মাত্র একটা কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমাদের ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আসছে আমাদের সাজ্জাদ স্যার। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরীক্ষা শেষে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে আছেন আপনারা যে কারেক্ট উত্তর আমি তো এটা দেখিয়েছি, আসলে এটা কি কারেক্ট হলো নাকি ইনকারেক্ট হলো। তো আমরা সেই সমস্ত কনফিউশনের শেষ ইতি টানবো, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন ইংলিশে ছিল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা দেখতেই পাচ্ছি শেষে কোশ্চেন মার্ক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনোভাবেই সাবজেক্ট দিয়ে শুরু হয় না, সি আর ডি বাদ, তাহলে বাকি থাকলো এ এবং বি। তাহলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে, ডু অথবা ডাজ দিয়ে। তাহলে দেখেন অপশন বি তে কারেক্ট উত্তর হচ্ছে হোয়াট ডু আই হ্যাভ টু ডু, অর্থাৎ আমাকে কি করতে হবে ড্রাইভিং লাইসেন্স, নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য। তাহলে 13তে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্নে আসেন, আই হ্যাড বেটার গো নাও, আই প্রমিসড। এই প্রমিসড এর পরে যদি আরেকটা ভার্ব আসে সেটা সাধারণত কি হয়, সেটা সাধারণত আপনার ইনফিনিটিভ হয়, কিন্তু অপশন এ তে কিন্তু ইনফিনিটিভ নাই। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে অপশন বি তেও কিন্তু ইনফিনিটিভ নাই, অপশন সি তে ইনফিনিটিভ আছে, অর্থাৎ টু বি, কিন্তু মাঝখানে নট চলে এসেছে। নটটা সাধারণত এই টু এবং ইনফিনিটিভের মাঝে বসে না, বসে হচ্ছে শুরুতে। যদি হচ্ছে নট টু বি হতো তাহলে কারেক্ট আমরা অপশন সি নিতে পারতাম, সেজন্য অপশন সিও নিতে পারছে না। তাহলে অপশন ডিটা কারেক্ট হতে পারে, আই প্রমিসড আই উড নট বি লেট। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে ভাই, এই প্রমিসড এর পরে তাহলে একটা দ্যাট থাকার কথা, কিন্তু প্রমিসড এর পরে দ্যাট সাধারণত বেশিরভাগ সময় কি রাখা যায়, সাইলেন্ট রাখা যেতে পারে। তাহলে এটার কারেক্ট উত্তর হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নে আমরা আসি, স্যালি। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই কোশ্চেনগুলো
মজার ব্যাপার হচ্ছে সি ইউনিটের প্রশ্ন বাংলাতে যেমন একটু বেশ কঠিন মতো হয়েছে, ইংলিশেও কিন্তু আবার বেশ অন্যান্য বারের তুলনায় একটু কঠিন হয়েছে। কিন্তু ফোকাসের লেকচার শিট যারা আপনারা ভালো করে পড়েছেন তাদের কাছে কোনোভাবেই কঠিন হওয়ার কথা না। আমাদের সাথে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, কমেন্টে যুক্ত হয়েছেন তাসনুভা, সায়েম, তোহা, তারপরে আদোয়া, ফারিস্তা সহ অনেকে যুক্ত হয়েছেন। আমরা কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি। তো আপনার উত্তরগুলো হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানান। ওকে, যেটা বলছিলাম, দেখেন 13 নম্বর প্রশ্নটা ফোকাসের লেকচার শিট যাদের হাতে আছে তারা দেখলে বুঝতে পারবেন। পেজ নাম্বার লেকচার 8 এর পেজ নাম্বার 13-তে কোশ্চেন নাম্বার 81 থেকে সরাসরি এই কোশ্চেনটা লেকচার শিটে আছে। 14 নম্বর কোশ্চেনটাও কিন্তু লেকচার শিটে আছে। সেটা কত কত পৃষ্ঠা? লেকচার 4 এর পেজ নাম্বার 13-তে দেখেন কোশ্চেন নাম্বার 33। 15 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা একদম ডিরেক্ট এই কোশ্চেনটা ফোকাসের এক্সারসাইজে আছে, দেখবেন প্র্যাকটিস শিটে। এটা হচ্ছে পেজ নাম্বার কত নাম্বার? 15 নাম্বারটা লেকচার 4 এর পেজ নাম্বার 14 কোশ্চেন নাম্বার 40। লেকচার 4 পেজ নাম্বার 14 কোশ্চেন নাম্বার 40, একদম ডিরেক্ট এই কোশ্চেনটা আছে। তাহলে স্যালি হ্যাজ ওয়ার্কিং হেয়ার কি বলতেছে? এই যে সিন্স আর ফরের ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স এবং ফর থাকতে পারে। সিন্স হলে কি হয়? একটা স্পেসিফিক টাইমকে উল্লেখ করে, একটা মাসের নাম, সময়ের নাম, বা হচ্ছে নির্দিষ্ট একটা সময়। আর ফরের পরে হচ্ছে একটা সময়ের সমষ্টি বোঝায়। তাহলে যেহেতু 6 মান্থ, এটা ডিক্স হবে না, এটা 6 হবে, ঠিক আছে? ফর 6 মান্থ হবে, তাহলে নির্দিষ্ট সময়ের সমষ্টি বোঝাচ্ছে, এই জন্য আনসার হচ্ছে অপশন বি। লেকচার শিটের একদম হুবহু কোশ্চেন, এই কোশ্চেনটা আপনাদের লেকচার শিটে আছে। দেখেন 16 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। she has lost her passport again। তারপরে this is the second time this। এই কোশ্চেনটা আপনাদের লেকচার শিটে দেখেন পেজ নাম্বার লেকচার 4 এর পেজ নাম্বার 2 টেস্ট ইয়োরসেলফ 3 এর 3 নাম্বার কোশ্চেন, একদম ডিরেক্ট। কিন্তু লেকচার শিটে আছে হচ্ছে সি এর জায়গাতে আছে লিন্ডা, জাস্ট এতটুকু চেঞ্জ আছে, দেখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিচে আছে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম, থার্ড টাইম এগুলো উল্লেখ থাকে তাহলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটা মাত্র অপশনই প্রেজেন্ট পারফেক্ট, সেটা হচ্ছে হ্যাজ প্রেজেন্ট। আমাদের সাথে কিন্তু নয়ন যুক্ত হয়েছে, শুভ যুক্ত হয়েছে, যদিও শুভ পরীক্ষা দেয় নাই, তারপরে যুক্ত হয়েছে আরো অনেকেই, ঠিক আছে? ওকে, 17 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু ডিরেক্ট লেকচার শিট থেকে। আমি পেজ নাম্বার বলতেছি, লেকচার 10 এর পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 43। আপনাদের কাছে যাদের লেকচার শিট আছে তারা মিলিয়ে নেন। দ্য প্রফেসর সেড সাম ওয়ার্ক ড্যাশ, এই যে কোনো কিছুর শেষে হলে হয় অ্যাট দ্য এন্ড অফ, তাহলে সেমিস্টারের শেষে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে বি। আমরা কিন্তু বারবার ক্লাসে বলতাম যে প্রিপোজিশন থেকে সি ইউনিটে সবসময় দুইটা, মিনিমাম দুইটা, তিনটা, এমনকি 4টা প্রশ্ন হতে পারে। তো আমরা দেখতেছি শুধুমাত্র প্রিপোজিশন থেকেই 3টা প্রশ্ন। দেখেন পরে আরেকটা প্রিপোজিশন থেকে আসছে, হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস ডু ইন দ্য এন্ড হবে এটা। এই কোশ্চেনটা এসেছে আপনার একটা ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি এটা। তো এই উক্তিটা এরকমই, গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন তাহলে অ্যাট দ্য এন্ড মানে কোনো কিছুর শেষে, আর ইন দ্য এন্ড মানে হচ্ছে ফাইনালি, অ্যাট কনক্লুশন মানে অবশেষে। তাহলে এখানে অবশেষে ফাইনালি বোঝাচ্ছে, এই জন্য এটার উত্তর হবে ইন দ্য এন্ড। যারা যারা অ্যাট দ্য এন্ড করেছেন তারা কিন্তু হবে না এটা, ঠিক আছে? কারেক্ট উত্তর হচ্ছে সি। প্রিপোজিশন থেকে আরো একটা প্রশ্ন এসেছে, এই কোশ্চেনটাও কিন্তু সরাসরি আমাদের লেকচার শিট থেকে। লেকচার 7 এর পেজ নাম্বার দেখেন 76, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9টা দেখেন, ডিরেক্ট কোশ্চেন। ওখানে শুধুমাত্র নামের জায়গা সম্ভবত আর একটা কি যেন নাম আছে। তাহলে মালিহা ইজ গুড অ্যাট মানে দক্ষ, মানে কোনো কিছু তো ভালো হলে গুড অ্যাট, গুডের পরে কি হয়? অ্যাট হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3টা প্রশ্ন আমরা পেলাম। এবার দেখেন স্টপ ডুইং রং থিংস লেস্ট
এই লেস্টের পরে আন্ডারলাইন করা আছে এই যে এই অংশটুকুতে, ঠিক আছে? তাহলে এই অংশটুকু কি এখানে ঠিক আছে নাকি ঠিক নাই? তাহলে আমরা জানি লেস্টের পরে কি হয়, লেস্টের পরে শুড, তারপরে কি ভার্বের বেস ফর্ম। শুডের পরিবর্তে কি বসতে পারে? মাইটও বসতে পারে, শুড অথবা মাইট। একটা মাত্র অপশনে মাইট আছে, সেটা হচ্ছে অপশন সি, মাইট বি কট। একদম লেকচার শিট থেকে ডিরেক্ট কোশ্চেন। লেকচার শিটের লেকচার 8-এর পেজ নাম্বার 2 রুল 9-এর উদাহরণ থেকে সরাসরি এই কোশ্চেনটা হয়েছে। কিন্তু পরবর্তী প্রশ্নে আসি আমরা। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রাদার ওর্স্ট। এখানে এই যে ওর্স্টের এখান থেকে আন্ডারলাইন আছে, দেখেন আপনাদের কোশ্চেনে এই অংশটুকু কি ঠিক আছে নাকি ঠিক নাই? তাহলে অপশনে এই কোশ্চেনে যেটা আছে সেটা ঠিক নাই। কিভাবে বুঝলাম আমরা? ওর্সটা হচ্ছে সুপারলেটিভ, এর পূর্বে কি থাকে? দি থাকে, তার মানে একটা ভুল আছে। তাহলে অপশন এতে এটা হ্যাড অ্যাজ, এটা এখানে একটু অপশন লেখাটা ভুল হয়েছে। আচ্ছা, বিতে দেখেন ওর্স এর পরে দেন, কম্পারেটিভের পরে দেন থাকে, তারপরে আই এক্সপেক্টেড, আই হ্যাড এক্সপেক্টেড, এটা ঠিক আছে। সি কেন ঠিক নাই? এখানেও কম্পারেটিভের পরে দেন আছে, কিন্তু এখানে সাবজেক্ট বা কোনো কিছু নাই, পরবর্তী একটা ক্লজ হবে, এই জন্য এটা ভুল। এখানে একই সমস্যা, এখানে সাবজেক্ট নাই, এই জন্য এটাও ভুল। কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি। 22 নাম্বার কোশ্চেন দেখেন, কোনটা কারেক্ট কি? কারেক্ট স্পেলিং, স্পেলিংটা প্রচলিত শব্দ কিন্তু প্রোপাগান্ডা। তাহলে প্রো অবশ্যই আর হবে, কিন্তু ডিতে দেখেন প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা। এবার দেখেন পো আছে অপশন এতে, প্রোপো না প্রোপা, তাহলে প্রোপা এটাও আছে, প্রোপাগান্ডা আছে, এটা গ্রান্ডা না, আমরা সবসময় বলে থাকি প্রোপাগান্ডা। তাহলে এটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। সহজ কোশ্চেন ছিল কিন্তু এটা। 23 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা ফোকাসের, আপনারা যত পরীক্ষা দিয়েছেন কম করে হলেও আপনাদের এই ফোকাসের এই যে ক্লাস টেস্ট, মডেল টেস্ট, এখানে কম করে হলেও 3 বার দিয়েছে এই কোশ্চেনটা। তো ফোকাসের কোশ্চেনে এই কোশ্চেনটা একাধিকবার আপনারা ফেস করেছেন, এটা যেন কোনোভাবেই ভুল না হয় আপনাদের, ঠিক আছে? ওকে, এটার উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি। অ্যানালজি কি নিয়ম? স মানে কি বলেন তো? করাত। আর কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি। তাহলে কাঠ মিস্ত্রি কি দিয়ে কাজ করে? করাত দিয়ে কাজ করে। ঠিক এরকম এখানে দেখেন বারবার মানে নাপিত, নাপিত কি দিয়ে কাজ করে? কাঁচি দিয়ে কাজ করে। তার আনসার হচ্ছে সি। বাকি একটা অপশনও কিন্তু মিলতেছে না। 24 নাম্বার কোশ্চেনটা দেখেন, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। এটা সিনোনিম কোনটা? এটা সিনোনিম হচ্ছে রেলিভেন্ট। রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অনুপযুক্ত। ডিস্টার্ব মানে বিঘ্নিত। পেনিট্রেট মানে কোনো কিছু প্রবেশ করানো, ঠিক আছে? তাহলে এই তো মোটামুটি আমাদের হচ্ছে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। এরপর রিটেনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ফোকাসের পেজে খুব দ্রুততম সময় দিয়ে দেওয়া হবে, আপনারা মিলিয়ে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় আমাদের যারা আর্টস এবং সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিয়েছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আইসিটি। আল্লাহর রহমতে এবছর আইসিটি প্রশ্নটা তুলনামূলক অনেক সহজ হয়েছে গত বছরের তুলনায়। আমাদের সাধারণ জ্ঞানের যে লেকচার 12 আছে সেই লেকচার 12 থেকেই অধিকাংশ প্রশ্নগুলো কমন চলে আসছে। যেমন দেখেন এই যে আজকে আইসিটির যে প্রথম প্রশ্নটা ছিল, নিচের কোন কমান্ডটি এই যে এমএস ওয়ার্ড ফাইল এর সমস্ত লেখা নির্বাচন করতে ব্যবহার করা হয়? আমাদের লেকচার 12 এর 36 নাম্বার পৃষ্ঠায় এগুলো সবগুলো দেওয়া আছে। কন্ট্রোল এ, অর্থাৎ এই কন্ট্রোল এর দ্বারা হচ্ছে সম্পূর্ণ সব লেখাকে নির্বাচন করা হয়ে থাকে। আর কন্ট্রোল সি হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাগুলোকে মাঝামাঝি নিয়ে আসা সেটাকে। এরপর কন্ট্রোল পি এর সাহায্যে কি করা হয়? কমান্ড, প্রিন্ট কমান্ড দেওয়া হয়, কোনো কিছু প্রিন্ট করতে এটা ব্যবহার করা হয়। আর কন্ট্রোল ডাব্লিউ যেটা আছে প্লাস ডাব্লিউ, এটা এর সাহায্যে কি করা হয়? এর সাহায্যে হচ্ছে আপনার ফাইল বন্ধ করা হয়, ক্লোজ করা হয়, সে কাজগুলো করা হয়।
তো আমার কাছে জানতে চেয়েছে সমস্ত লেখা নির্বাচন, অর্থাৎ সিলেক্ট অল যেটা জানতে চেয়েছে, সিলেক্ট অল। এই সিলেক্ট অল এটা হচ্ছে কি, এটা শর্টকাট ফর্ম হচ্ছে Ctrl+A। তারপরে আমাদের পরের প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোনটি গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন। আমাদের আইসিটি লেকচারে এটাও আছে যে গ্রাফিক্স ফাইল অর্থাৎ ছবি, ভিডিও, অডিও এগুলোর যে এক্সটেনশনগুলো আছে, এই গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন এখানে আছে হচ্ছে কোনটা, এটা হচ্ছে .bmp অর্থাৎ বিটম্যাপ ইমেজ, যেটা এটাকে প্রকাশ করা হয়, এই .bmp গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন এটা। আর .doc এটা হচ্ছে কি ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন। আর XML হচ্ছে কি এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে দেখেন কোনটি গ্রাফিক্স ফাইলের এক্সটেনশন, যেহেতু গ্রাফিক্স ফাইল বলেছে তাহলে সেটা হবে কি বিটম্যাপ ইমেজ বা .bmp, এটা হবে এখানকার সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্ন SQL, খুবই সহজ একটা প্রশ্ন এসেছে আমাদের লেকচার 12তে এটা আছে, আমরা কম বেশি সবাই জানি যে SQL এর পূর্ণরূপ হচ্ছে কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডাটাবেজের অসংখ্য ডেটা থেকে, অগণিত ডেটা থেকে নির্দিষ্ট শর্ত বা বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো কিছু খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি। আর কোয়েরি করার জন্য যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে কি SQL বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 28 নম্বর প্রশ্ন 3 বিটের বাইনারি কোড কোনটি? আমরা সবাই জানি যে 3 বিটের বাইনারি কোড হচ্ছে কি অক্টাল। আমরা এই যে কোনটা কত বিটের বাইনারি কোড এগুলো আমরা পড়েছিলাম, যে বিট সংখ্যার একটা সূত্র পড়েছিলাম 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু বেস বা ভিত্তি, তাই না? তো খেয়াল করে দেখেন 2 টু দি পাওয়ার n হচ্ছে কি বিট সংখ্যা, আমরা পড়ে আসছিলাম বিট সংখ্যা, এটা হচ্ছে কি n দ্বারা বোঝানো হয়ে থাকে। দেখেন 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু অক্টালের ভিত্তিগত 8। তাহলে আমরা দেখেন 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত বসাইলে আপনার 8 হয়, 3 বসাইলে 8 হয়। ওই যে আমরা সূচকের বা লগারিদমের নিয়মে অঙ্কগুলো করে আসছি, এই 2 বাদ n ইকুয়াল টু 3। তাহলে 3 বিটের বাইনারি কোড হচ্ছে কি অক্টাল। আর অন্যদিকে এই যে BCD এবং হেক্সাডেসিমাল এটা হচ্ছে কি 4 বিটের, তাই না? এটা হচ্ছে 4 বিটের, আর 3 বিটের হচ্ছে কি অক্টাল। এরপরে আসেন আমরা আমাদের পরের প্রশ্ন প্রোগ্রামিং ভাষা। এটাও আমাদের লেকচার 12 থেকে কমন এসেছে। এখানে প্রোগ্রামিং ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা যেটা আছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে একটাই আছে প্রোগ্রামিং, সেটা হচ্ছে কি প্যাসকেল। এটা হচ্ছে সাধারণ কাজের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা। আর বাকি যেগুলো আছে খেয়াল করেন, এই যে লোটাস বলেন, এক্সেল বলেন, এগুলো হচ্ছে কি স্প্রেডশিট অ্যানালাইসিসের স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে এগুলো। আর এই পাসকেলটা হচ্ছে কি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা যেটাকে আমরা বলি কি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, যে একটা হচ্ছে কি সাধারণ কাজের ভাষা আর একটা হচ্ছে কি বিশেষ কাজের ভাষা। আর এখানে হচ্ছে এই পাসকেলটা হচ্ছে এই সাধারণ কাজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 30 নম্বর প্রশ্ন URL এর তৃতীয় অংশের নাম কি? দেখেন URL এর 3টাই অংশ থাকে। প্রথমে থাকে কি প্রোটোকল নেম, তারপরে থাকে কি ডোমেইন নেম, আর শেষে থাকে কি ফাইল নেম অথবা পাথ, যেটাকে বলি আমরা ফাইল নেম অথবা পাথ বলে থাকি, ডিরেক্টরি পাথ। হ্যাঁ, ডিরেক্টরি পাথ বা ফাইল নেম বলে থাকি। তাহলে দেখেন প্রথম অংশটা হচ্ছে প্রোটোকল, তারপরে ডোমেইন নেম, আর শেষ হচ্ছে কি ফাইল নেম, পাথ বা ডিরেক্টরি পাথ। তাহলে এখানে দেখেন এখানে উত্তরটা হবে কি তৃতীয় অংশের নাম। তো তৃতীয় অংশের নাম এখানে আছে কি পাথ, এটা হবে এখানকার সঠিক উত্তর। আর প্রথম অংশ হচ্ছে কি প্রোটোকল, ডোমেইন নেম বা হোস্ট নেম হচ্ছে মধ্যবর্তী অংশ, আর তৃতীয় অংশ বা শেষ অংশ হচ্ছে কি পাথ বা ডিরেক্টরি পাথ বা ফাইল নেম। আচ্ছা, এরপর আমাদের পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করার প্রক্রিয়া কি বলা হয়? আমরা সবাই দেখেন পড়ে আসছি মডেম, তাই না? মডেম হচ্ছে কি মডিউলেটর এবং আরেকটা হচ্ছে কি ডিমডিউলেটর এর সংক্ষিপ্ত রূপ, তাই না? আমরা পড়ে আসছি এই মডিউলেটর কি করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে। এই যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি মডিউলেশন। তাহলে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় কি মডিউলেশন বলা হয়। যদি আসতো এরকম অ্যানালগ সংকেতকে ডিজিটালে পরিণত করে কোনটি, তাহলে হতো ডিমডিউলেশন। তাহলে আমাদের এখানকার উত্তর হচ্ছে কোনটা? মডিউলেশন। এরপর আসেন আমরা 32 নম্বর প্রশ্ন কম্পিউটারের প্রসেসরের গতি মাপা হয় যে এককে, এটা
অনেকের কাছে হয়তো এটা আনকমন, এটা আমাদের লেকচার শিটে ছিল না, আমাদের এখানে ছিল বিপিএস ছিল, কিন্তু এখানে বিপিএস উত্তর হবে না, এখানে হবে কি গিগাহার্টজ। এই গিগাহার্টজ হবে উত্তর। প্রসেসরের গতি মাপা হয় গিগাহার্টজ এককে। আর যদি বলা হয় ব্যান্ডউইথ বা ডাটা স্থানান্তরের হার বা ব্যান্ডউইথ পরিমাপ করা হয় কিসে, তাহলে হয়তো বিপিএস, বিট পার সেকেন্ড, এই এককে হয়তো এটা বিপিএস অর্থাৎ ডাটা স্থানান্তরের হার বা ব্যান্ডউইথ বললে হয়তো বিপিএস। যেহেতু এখানে বলা হয়েছে প্রসেসরের গতি মাপা হয় কোন এককে, প্রসেসরের গতি মাপা হয় হচ্ছে এই গিগাহার্টজ এককে। আমাদের পরের প্রশ্ন ওসিআর, একেবারে সহজ একটা প্রশ্ন। ওসিআর এর পূর্ণরূপ কি? আমাদের লেকচার সিরিজটা আছে, হ্যাঁ, এই যে সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ ওইখানেও আছে, তারপরে আবার ওই যে মেমোরির আলোচনায় ওইটা আছে। ওসিআর এর পূর্ণরূপ হচ্ছে কি অপটিক্যাল ক্যারেক্টার রিডার অথবা রিকগনিশন, দুইটাই হয়। যেহেতু এখানে রিকগনিশন নাই, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে সঠিক উত্তর। এখানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার ওসিআর। আমরা সবাই জানি মুদ্রিত লেখা সরাসরি কম্পিউটারে ইনপুট নেওয়ার ক্ষেত্রে এই ওসিআর ব্যবহার হয়ে থাকে, যেটা বিভিন্ন রঙের পার্থক্য সে করতে পারে এই ওসিআর। তো এই জিনিসটা আমাদের লেকচার শিট থেকে হুবহু কমন এসেছে। তো তারপরে দেখেন হাইপারটেক্সট ডকুমেন্টের অবস্থান নির্দেশক ঠিকানার নাম কি? হাইপারটেক্সট ডকুমেন্টের অবস্থান নির্দেশক ঠিকানার নাম হচ্ছে কি ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা সবাই জানি যে ওয়েবসাইটের যে সুনির্দিষ্ট যে অ্যাড্রেস আছে এটা কি বলা হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা আপনার ইউআরএল। তো ইউআরএল এটা কি করে আপনার এই লোকেটর, এটা কি করে হাইপারটেক্সট ডকুমেন্টের অবস্থান নির্দেশক ঠিকানার নাম হচ্ছে কি ইউআরএল। এর সাহায্যে আপনার কি করা যায়, ওই যে মানে ওয়েব অ্যাড্রেসের যে ঠিকানা, ইউনিক যে ঠিকানা, সেটাকে নির্দিষ্ট করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? ইউআরএল। আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটার নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশনের একটি সাধারণ পদ্ধতি, যেটা একবার কমন, যেটা সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে কি এই ওয়াইফাই বা ওয়্যারলেস ফাইডেলিটি। হ্যাঁ, ওয়্যারলেস ফাইডেলিটি হচ্ছে কি আপনার কম্পিউটার নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশনের একটা সাধারণ পদ্ধতি, সবার জন্য এটা কমন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরের প্রশ্ন, ইমেল পাঠাতে আমাদের লেকচার শিটে একবার ফার্স্ট পেজ থেকে এটা চলে আসছে এবং এটা আমরা প্রায়ই পড়ে থাকি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে যে ইমেল পাঠাতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়। আমরা সবাই জানি ইমেইল যেটা আছে, ইমেইলে দুই ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। পাঠানোর ক্ষেত্রে বা প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা? প্রেরণে ব্যবহার করা হয় এই এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এটা ব্যবহার করা হয় আপনার ইমেল পাঠানোর ক্ষেত্রে। আর ইমেল গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা এগুলো পরে আসছি যে ইমেল গ্রহণে ব্যবহার করা হয় কি, ইমেল গ্রহণে ব্যবহার করে দুইটা, একটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3 বা পপ 3, আর একটা হচ্ছে কি ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল বা আইএমএফ। এগুলো হচ্ছে কি আপনার গ্রহণে ব্যবহার করা হয়, আর প্রেরণে ব্যবহার করা হয় সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো এই ছিল আমাদের আইসিটির 12টা প্রশ্ন। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে যত যেখান থেকে যাই পড়েন না কেন, আমাদের সাধারণ জ্ঞানের বি ইউনিটের জন্য যেটা পড়াইছিলাম আপনাদেরকে বারবার বলছি, এটা এতেও কাজে লাগবে, তারপরে আপনার সিতেও কাজে লাগবে। তো সেই 12 নম্বর লেকচার, সাধারণ জ্ঞানের 12 নম্বর মহা গুরুত্বপূর্ণ এক লেকচার। এই 12টা প্রশ্নের মধ্যে দেখেন 11টা প্রশ্ন কমন আসছে সেই লেকচার শিট থেকে। এই জন্যে এই ভালো করে আপনারা যারা ভালো করে পড়াশোনা করছেন 12 নম্বর লেকচারটা, এদের জন্য এটা সহজ হয়ে গেছে। এবং আমার এই লেকচার, আমার এই প্রশ্ন সমাধানটা পরবর্তী সেশনের যারা দেখবেন, অর্থাৎ 25-26 সেশনের যারা দেখবেন, তারাও মনে রাখেন ফোকাসের সাধারণ জ্ঞানের লেকচার 12 যেটা আছে, যদি এটা ভালো করে শেষ করতে পারেন, BCA যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইসিটি কভার করে ফেলবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন সমাধান করতে আসছেন আমাদের জনপ্রিয় শিক্ষক মবিন মজুমদার স্যার, অর্থনীতি বিভাগে অর্থনীতির প্রশ্নগুলো সমাধান করবেন স্যার।